নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো, গল্পটির নাম তা। লিখেছেন বুদ্ধদেব গুহ। প্রথম দিন অফিস থেকে ফিরে প্রমীলাকে দেখেই চমকে উঠেছিলাম, কারণ ওরকম কুৎসিত দর্শন মহিলা আমি এর আগে দেখিনি। বয়স 50-এর কাছাকাছি হবে। কুচকুচে কালো রং, উঁচু কপাল, ট্যারা চোখ এবং অত্যন্ত লম্বা। সব মিলিয়ে প্রথম দেখাটা মনে রাখার মতো। টাই খুলতে খুলতে রিনিকে বললাম, এ কে? রিনি গলা নামিয়ে বলল, মুন্নির নতুন আয়া। বললাম, কোথা থেকে জোটালে? অন্ধকারে দেখলে মুন্নি তো দূরের কথা, মুন্নির বাবাও কেঁদে উঠবে। রিনি হাসল, বলল, তুমি ভীষণ অসভ্য, কারো চেহারা নিয়ে ওরকম করে বলতে হয়? আমি বললাম, সকলেই অপর্ণা সেনের মতো মিষ্টি দেখতে হয় না, তাহলে এতখানি খারাপ হওয়াটাও বাড়াবাড়ি। রিনি বলল, বাড়ির বাবুদের ছুকছুকে বাতিক থাকলে দেখে দেখে এরকম আয়াই রাখা উচিত। আমি কপট রাগের সুরে বললাম, এই কি হচ্ছে? রিনি তারপর সিরিয়াসলি বলল, অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে ওকে। চেহারা খারাপ হলে কি হবে, এফিশিয়েন্ট। বেচারার কোনো ছেলেপুলে নেই, তার উপর বাল বিধবা। আমি বললাম, আহা। সেটা প্রথম দিনের কথা। তারপর দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে, অনেক মাসও। প্রমীলার চেহারাটা আমার চোখে সয়ে গেছে দেখতে দেখতে। চেহারা ছাপিয়ে যা চোখে পড়েছে তা ওর দরদ। মনে হয়েছে মুন্নি যেন রিনির মেয়ে নয়, প্রমীলার নিজেরই মেয়ে। রিনিকে ওর অফিসের কাজে প্রায় বাইরে বাইরে যেতে হয়, আজ দিল্লি, কাল বোম্বে, আমাকেও তাই। সে কারণে একজন ভালো আয়া আমাদের বিলাসিতা ছিল না, ছিল নিতান্তই প্রয়োজন। মনে আছে, একবার রিনি দিল্লি ছিল বেশ কয়েকদিনের জন্য, আমি কলকাতাতেই ছিলাম। সেই কদিন আমার চোখের সামনে প্রমীলা যেভাবে মুন্নিকে বুকে করে রইল তা বলার নয়। মুন্নিটা যত বড় হচ্ছে ততই দুষ্ট হচ্ছে, আধো আধো কথা বলতে শিখেছে। সব সময় দুটি ফেস টাওয়েল মুখের কাছে ধরে রাখা চাই, আর তা দিয়ে অনবরত নাক ঘষা চাই। টেডি বিয়ার, জাপানি পুতুল, ফুরির চকোলেট কিছু দিয়েই তাকে রাখা যায় না, যদি না তা তার সঙ্গে থাকে। প্রমীলার নতুন নামকরণ হয়েছে আমাদের বাড়িতে। নামকরণ করেছে মুন্নি। প্রমীলার সেই নতুন নাম তা। প্রমীলাকে খেতে পর্যন্ত দিত না মুন্নি। দুপুরের খাওয়া দাওয়ার পর যখনই মুন্নি একটু চোখ বুঝত, তখন ও বেচারি কোনো রকমে চান সেরে বেডরুমের মেঝেতে বসেই কোনো রকমে খেয়ে নিত। আমি অন্য ঘরেই থাকতাম, তাই প্রাইভেসির বিঘ্ন হতো না। যেখানেই যাক, যাই করুক, তার সঙ্গ ছাড়া মুন্নির এক মুহূর্ত চলত না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে মুন্নি কেঁদে উঠত। আমি আমার ঘর থেকে দৌড়ে আসতাম। বেডরুমের মধ্যে খাটের পাশে টেবিল ল্যাম্পটা দেখতাম, মশারির মধ্যে মুন্নিকে বুকে করে প্রমীলা বসে থাকত আর ওর কান্না থামাবার চেষ্টা করত। মুন্নিকে বুকে করে ওর বসে থাকার ভঙ্গির মধ্যে এমন একটা মাসুলভ মমতা থাকত যে মাঝে মাঝে আমার মনে সন্দেহ জাগত, মুন্নি সম্বন্ধে মমতা কার বেশি, রিনির, প্রমীলার? এই সন্তানহীনা মহিলার মুখে চোখে টেবিল লাইটের আলোয় যে ভাব দেখতে পেতাম তা রিনির মুখেও কোনোদিনও দেখিনি। আজকালকার মডার্ন মায়েরা নির্দয় হওয়াটাকে আধুনিকতার লক্ষণ বলে মনে করেন। ভাবাবেগ, সে প্রেমিক বা স্বামীর সম্পর্কেই হোক কি সন্তানের সম্পর্কেই হোক, প্রকাশ করার মধ্যে যে ইন্টেলেকচুয়ালিজম নেই তা এদের মতো আর কেউ এমন জানেননি। আমি জানি না কেন ইদানিং রিনি প্রায়ই বলতো, প্রমীলা বড় আদর দিচ্ছে মুন্নিকে, মেয়েটাকে স্পয়েলড করে ফেলল। মেয়েটাকে সামলাতে পারে ও ভালো, কিন্তু শুধু ভালোবাসলেই তো হয় না, তাহলে তো সকলেই ভালো আয়া হতে পারত। আমি পুরুষ মানুষের স্থূল বুদ্ধিতে বুঝতে পারতাম না ভালোবাসার চেয়েও বড় কোয়ালিফিকেশন যে আয়ার মধ্যে আর কি থাকতে পারে। যাই হোক, আমার বুদ্ধি স্থূলই হোক কি সূক্ষ্মই হোক, বাড়ির ব্যাপারে আমার বুদ্ধি ধর্তব্যের মধ্যেই নয়।
সেখানে আমি নিতান্তই নন এন্টিটি, তাই বাদানুবাদের মধ্যে না গিয়ে আমি অন্য প্রসঙ্গে চলে যেতাম। কিন্তু আমার মন কেবলই বলতো, এই সন্তানহীনা মহিলার প্রতি রিনি ভালো ব্যবহার করছে না। কারণ কেন জানি না, আমার মনে হতো প্রমীলাকে আর যে গঞ্জনায় দেওয়া হোক সে তা সইতে পারে। মুন্নির অযত্ন হচ্ছে, মুন্নিকে ঠিকমতো দেখাশোনা হচ্ছে না, এই অপবাদ তার পক্ষে অসহ্য ছিল। কিছুদিন বাদে রিনি কয়েকদিনের জন্য জামশেদপুরে গেল। জামশেদপুরে যাওয়ার আগেই মুন্নির জ্বর এসেছিল। জ্বর প্রায় 3 পর্যন্ত উঠেছিল, কিন্তু ওষুধ পড়াতে জ্বর আবার কমে যায়। ডাক্তারের অভয়বাণী পেয়ে মুন্নিকে রেখেই রিনি জামশেদপুরে চলে গেল। ওর নাকি না গেলেই নয়। আমার মন ভালো লাগছিল না, কেবলই মনে হচ্ছিল কিছু একটা গোলমাল হবে। রিনি যেদিন বিকেলে ট্রেনে গেল সেদিনই রাতে মেয়ের ধুম জ্বর এলো। মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দিলাম। তিনি এসে ওষুধপত্র দিয়ে গেলেন, কিন্তু সারা রাত মুন্নি যন্ত্রণায় চিৎকার করল। সে রাতে আমার ঘর থেকে কম করে 5 বার আমি উঠে এলাম। কিন্তু আমার মতো অপদার্থ বাবারা শুধু টাকা রোজগার করতে জানে, ছেলে মেয়েদের বুকের সব ভালোবাসা উজাড় করে ভালোবাসতে জানে, কিন্তু তাদের শারীরিক কষ্ট লাঘব করার কোনো উপায়ই জানে না তারা। মুন্নির বয়স এখন 2 বছরও হয়নি। আধো আধো কথা বলে, কিন্তু কোথায় ব্যথা কিসের কষ্ট তা বুঝিয়ে বলতে পারে না। যন্ত্রণায় চোখ দিয়ে জল পড়ে, কিন্তু জানাতে পারে না কী করলে সে কষ্টের উপশম হয়। বাবা হওয়ার আনন্দ অনেক, কিন্তু অবলা শিশু সন্তানের যন্ত্রণা চোখের সামনে নিরুপায় দাঁড়িয়ে দেখাটা বড়ই কষ্টের। যতবারই আমি দৌড়ে ও ঘরে গেছি ততবারই দেখেছি যে প্রমীলা মুন্নিকে বুকে করে ওর কষ্ট উপশমের জন্যে নানা রকম প্রক্রিয়া করছে। আমি দাঁড়িয়ে থাকতে থাকতেই মুন্নির কান্না বা গোঙানি থেমে গেছে, আর আমি আবার ঘুমিয়ে পড়েছি মুন্নি তার কোলে। ও থামতেই প্রমীলা বলেছে, দাদাবাবু আপনি গিয়ে ঘুমোন, আমি তো আছি, আপনি কেন কষ্ট করছেন? পাশের ঘরে আমি শুতে যেতে যেতে ভাবছি, আমি তো ওর বাবা, ওর জন্য কিছু কষ্ট তো আমার করা উচিতই। কিন্তু তুমি তো 50 টাকার আয়া, তুমি কি জন্যে ওকে বুকে নিয়ে এত কষ্ট করছো? কেবলই ভেবেছি, আর মনে হয়েছে প্রমীলা যা করে, যা করেছে এতদিন, তা শুধু ওর কর্তব্য নয়, শুধু টাকার বিনিময় করা নয়। ভগবান কখনো ওর কোলে যা দেননি তা ওর নিজের না হলেও ক্ষণেকের জন্য, কিছুদিনের জন্যে ওর কোলে পেয়ে ও যেন ধন্য হয়ে গেছে। আমার মনে হয়েছে এই সন্তানহীনা রমণীর কোল থেকে সাক্ষাৎ যমদূত এলেও আমার মুন্নিকে ছিনিয়ে নিতে পারবে না। সত্যি কথা বলতে কি, কথা ভেবেই নিশ্চিন্ত হয়ে আমি ঘুমোতে গেছি। পরদিন ভোরেই মুন্নির সমস্ত শরীর ভরে হাম দেখা গেল। মেয়ে একেবারে বেহুশ হয়ে রইল। চোখ মুখ লাল, চোখের পাতা মুখের ভিতরে হাম একেবারে ছেয়ে ফেলেছে। সকালে মুন্নির মুখের দিকে চেয়ে আমি খুব ভয় পেলাম। ডাক্তারবাবু বলেছিলেন ভয়ের কিছু নেই, হাম বেরোলেই সব ঠিক হয়ে যাবে। তবুও ভয় পেলাম। তারপর প্রমীলার মুখের দিকে চাইতেই দেখি আমার মেয়ের ক্লিষ্ট মুখের ছায়া তার মুখে। প্রমীলা মুন্নির চেয়ে বেশি বই কম কষ্ট পাচ্ছে না। ডাক্তার আবার এলেন, হাম ভালো করে উঠে যাবার ওষুধ দিয়ে গেলেন। মন খারাপ করে আমি অফিস গেলাম। অফিস থেকে বারতিনেক ফোন করে খবর নিলাম। শুনলাম হাম উঠেছে। প্রমীলাই ফোন ধরল, কাঁদো কাঁদো গলায় বলল, মুন্নি বড় কষ্ট পাচ্ছে দাদাবাবু। অফিস থেকে ফিরে আমি মুন্নির অবস্থা দেখে ওর কাছে আর দাঁড়াতে পারলাম না। পাশের ঘরে এসে ডাক্তারবাবুকে ফোন করলাম। তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, যেমন যেমন বলেছি ওষুধ খাইয়ে যান, এরকম হয়, অসুখ মানেই তো সুখের অভাব। আমি একটা গল্পের বই নিয়ে তাতে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলাম। সে রাতেও সারা রাত প্রমীলা ঘুমোলো না। সারা রাত প্রায় ঠায় বসে কাটালো। পরদিনও পরের রাতেও ওরকম করেই কাটল। তারপর দিন ভোরবেলা বহুদিন পরে মুন্নির কথা শুনলাম। মুন্নি তার মার নাম ধরে ডাকল না, তার বাবার নাম ধরে ডাকল না। ঘোরের পর জ্ঞান এলে মুনি প্রথম কথা বলল, তা। তারপর বারবার ডাকল, তা 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 তা। আমি দৌড়ে বেডরুমে গেলাম।
প্রমীলা মাথার দিকে জানালার পর্দা সরিয়ে দিয়েছিল। কাচের শার্সি বন্ধ ছিল, কারণ ঠান্ডা লাগানো বারণ। সেই ভোরের আলোয় দেখলাম প্রমীলা মুন্নিকে বুকে নিয়ে বসে আছে, আর তার দু চোখ বেয়ে জলের ধারা বইছে আনন্দের। আর মুন্নি তার ছোট ছোট হাত দুটিতে প্রমীলার কুশ্রী মুখটি ধরে সামনে ডেকে চলেছে, তা তা তা। এই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে কোথায় না জানি কি হয়ে গেল। কোনো তারের সঙ্গে কোনো অদৃশ্য তারের যোগাযোগ ঘটে গেল। প্রমীলার কাছে নিজেকে বড় ছোট লাগলো। মনে হলো, কই, মুন্নির ডাকে আমার চোখে তো এমন করে জল এলো না। নাকি আমি পুরুষ মানুষ বলে, নাকি আমি দুপাতা ইংরেজি পড়েছি বলে। সেদিন সকালের পরই দেখতে দেখতে মুন্নি ভালো হয়ে উঠতে লাগলো। আমি অফিসে গিয়েই কাজে বেরিয়েছিলাম সেদিন। ফিরে জানলাম যে রিনি কলকাতা ফিরে ফোন করেছিল আমায়। অফিসে ফিরতে ফিরতেই বেলা হয়েছিল বলে এবং তাড়াতাড়ি ফিরব বলে আমি আর রিং ব্যাক করলাম না। অফিস থেকে ফেরার পথে গাড়িটা ট্রাফিক লাইটে দাঁড়িয়েছিল। আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। মনটা খুব খুশি ছিল আমার। মুন্নিটা ভালো হয়ে উঠেছে, রিনি ফিরে এসেছে, এ কথা ভেবেও ভালো লাগছিল যে প্রমীলা আজ 3 রাত পরে ঘুমোতে পারবে। বেচারি গত 3 দিন 3 রাত একটুও ঘুমোয়নি। অন্য প্রাণীও কেউ ছিল না যে ওকে একটু রিলিফ করে। বেল টিপতে ঠাকুর দরজা খুলল। বসবার ঘরে ঢুকতেই মুন্নির গলা শুনতে পেলাম বেডরুম থেকে। মুন্নি ডাকছে, তা তা ও তা। আধো আধো গলায় করুণ স্বরে ডাকছে মুন্নি, থা তা তা। এমন সময় রিনির গলা শুনলাম, রাগ রাগ গলা। রিনি বলল, খুব বকবো, চুপ করো, চুপ করো বলছি। তা তা করবে না, খুব বকবো। দেখলাম ঠাকুরের মুখটা ফ্যাকাশে। ওকে শুধালাম, কি হয়েছে রে? ঠাকুর বলল, প্রমীলাকে বৌদি তাড়িয়ে দিয়েছে। সে কি? অবাক হয়ে বললাম আমি। তাড়াতাড়ি বেডরুমে ঢুকলাম আমি। রিনি খাটে বসেছিল, মুন্নিকে পাশে শুইয়ে। আমাকে ঢুকতে দেখেই বলল, তোমার পেয়ারের আয়াকে একটু আগে তাড়ালাম। আমার খুব রাগ হয়ে গেল। বললাম, কারণটা কি? রিনি বলল, কারণ নিশ্চয়ই একটা ছিল, এটা আমার ব্যাপার, ঘর গেরস্থালের ব্যাপার, সবটাতে তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। তারপর একটু পরে নিজেই বলল, আমার মুখে মুখে কথা বলেছিল, অনেক দিন থেকেই বলেছিল, তার উপর মুন্নিটার স্বভাব একেবারে নষ্ট করতে বসেছিল। আমি বললাম, প্রমীলা 3 রাত 3 দিন এক ফোঁটা বিশ্রাম পায়নি, ঘুমোয়নি একটুও। কাজটা কি তুমি ভালো করলে? ওকে কি ফিরিয়ে আনা যায় না? রিনি চড়া গলায় বলল, ওকে ফিরিয়ে আনলে আমিই বাড়ি ছেড়ে চলে যাব। আমি কোনো কথা বললাম না, নিজের ঘরে চলে গেলাম। সে রাতে আমি খাইনি, রিনির সঙ্গে 3 দিন কথা বলিনি, কিন্তু তাতে কারো কিছু ক্ষতিবৃদ্ধি হয়নি। প্রমীলার জায়গায় নতুন আয়া এসেছে, নেপালি, তার নাম কাঞ্চি। বয়সে প্রমীলার চেয়ে ছোট, দেখতেও প্রমীলার চেয়ে ভালো। মুন্নির সব কাজ এখন সেই করে। সকাল বিকেল বেড়াতে নিয়ে যায়। নিনি বাবা নিনি, মাখন রুটি চিনি বলে মুন্নিকে ঘুমও পাড়ায়। মুন্নি প্রথম কদিন মাঝে মাঝে তা তা করে ডেকে উঠত, ইদানিং একবারও ডাকে না। মাঝে মাঝে ভাবি, মেয়েটাও কি তার মায়ের মতোই অকৃতজ্ঞ? কাজকর্মের অবকাশে মাঝে মাঝেই প্রমীলার কথা মনে পড়ে। খুব ইচ্ছে করে যদি পথে ঘাটে কোথাও দেখা হয়ে যায় ওর সঙ্গে, তাহলে ওর হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ওর জন্যে যদি কিছু করতে পারি তা করব। প্রমীলা কোথায় গেছে তা আমি জানি না, কেউই জানে না। তার পুরো ঠিকানাও আমাদের কাছে নেই। জানি না, রিনি হয়তো তার মেয়ের ভালোর জন্যই প্রমীলাকে তাড়িয়েছিল, হয়তো তার হিসেবই ঠিক। কিন্তু এও জানি না, জগতে এবং জীবনে যা কিছু ঘটে সব কিছুই হিসেবের ভিতরে পড়ে কিনা। প্রমীলার মমতা, প্রমীলার চোখের জলও তো হিসেবের বাইরেই ছিল। আমার ভারী ভয় করে, প্রমীলার চোখের জলে মুন্নির কোনো অভিশাপ লাগবে না তো? পরক্ষণেই মনে হয়, মুন্নির তা কি কখনো তার মুন্নির কোনো ক্ষতি করতে পারে? অনেক দিন হয়ে গেছে প্রমীলাকে তাড়ানোর দিন থেকে, কিন্তু আজও তার কাছে ক্ষমা চাওয়া হয়নি। সে সুযোগ আসেনি আমার। প্রমীলা কি কলকাতাতেই আছে, নাকি চলে গেছে ডায়মন্ড হারবার লাইনে তার গরিব ভাইয়ের আশ্রয়ে?
নাকি আবারও ভুল করে কোনো নতুন মুন্নিকে বুকে করে তার বুকের উত্তাপে তার তা কি থা কি দা হয়েছে সে। মা তো কখনো হতে পারবে না। জানি না কিছুই, শুধু এটুকুই জানি যে এই মুহূর্তে এই নির্দয় হৃদয়হীন শহরের অনেক ঘরেই আমার মুন্নির মতো মুন্নিদের বুকে আঁকড়ে অনেক প্রমীলারা বসে আছে। 30, 40 কি 50 টাকার বিনিময় হিসাব বহির্ভূত যা কিছু তারা দিয়েছে, প্রতি মুহূর্তেই দিচ্ছে, তারা তা কখনো ফেরত পাবে না মুন্নিদের অকৃতজ্ঞ মা বাবাদের কাছ থেকে। টাকা দিলেই যে সব ঋণ শোধ হয় না, বা টাকার বিনিময়ে স্নেহ মায়া মমতা যে সবসময় বিচার্য নয়, তার নিদর্শন আমাদের আধুনিক সমাজের অমানবিক চিন্তাধারা এবং অকৃতজ্ঞতা দেখলেই বোঝা যায়। এতক্ষণ আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প পাঠ? যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখন নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।